সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি ক্ষমতা হারাইতে পারেন। কেন বলতেছে এই কথা বা কিসের জন্য বলতেছে এই কথা, যদি ভিডিওগুলো আপনারা দেখেন এক এক করে কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো যদি দেখেন আপনাদের মনে যত প্রশ্ন ছিল, যত কিছু ছিল, সেগুলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি করতে চাইছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে, এবং অনেকে বলছে যে বাংলাদেশে সেনা শাসন দরকার আছে। আসলেই সেনা শাসন দরকার আছে। এবং আমরা যে একটা ভোটাভুটি করেছিলাম আমাদের এই ছোট্ট চ্যানেলে, সেইখানে আমরা দেখেছি প্রায় 90% মানুষ সেখানে বলছে যে বাংলাদেশে সেনা শাসন দরকার আছে। তো চলেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আমরা দেখে আসি, তার মাধ্যমে আমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারি আগামী দিনে কি হতে যাচ্ছে। তার হাতের শেষ জমানো কার্ডটা মোহাম্মদ ইউনূস, সুৎখর মোহাম্মদ ইউনূস কিন্তু খেলেই দিলেন, অনুপায় হয়ে খেলে দিলেন। তার আগে 48 ঘন্টায় 7 বার ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় যমুনা ভবন থেকে। এমনই রিপোর্ট বাংলাদেশ মিডিয়াতে বেরিয়েছে। 7 বার যোগাযোগের চেষ্টা করা হয়, বাংলাদেশ সেনা কিন্তু রেসপন্ড করেনি। মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন যদি কোনো ক্রমে ওয়াকারুজ্জামানকে বসে আনা যায়, তার কারণ মিলিটারির মধ্যে বিভাজনের যে প্রক্রিয়াটা খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরিকল্পনা মাফিক করা হয়েছিল, সেটা যে কার্যকরী করা যায়নি। যে সেনারা যে বাংলাদেশে এই মুহূর্তে সাংঘাতিকভাবে ইউনাইটেড রয়েছে এবং বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে এই মুহূর্তে সেনা টহল চলছে, যেন দেখে মনে হয় যে কোনো জায়গায় ঢাকা থেকেই আমরা কিছু ফোন পেয়েছি, আমি তার ভিত্তিতে বলছি, দেখলে মনে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দেখে মনে হচ্ছে যে সেখানে সেনা এই মুহূর্তে বাংলাদেশ সরকারি ব্যবস্থায় সেনারা ক্ষমতায় রয়েছে, বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়ে গেছে। অর্থাৎ জনমনে এই সাইকোলজিটা নিয়ে আসার চেষ্টা হচ্ছে যে সেনারাই অ্যাবসলিউট কন্ট্রোলে রয়েছে দেশের। ওয়াকারুজ্জামান কিন্তু তারপর আর কথা বলেনি। সেই বুধবার দরবারি বৈঠক, হেলমেট রুম, সেখান থেকে যে দরবারি বৈঠকটা করেছেন এবং সেই বৈঠকের মেসেজটা তারপর বাইরে এসেছিল পরিষ্কারভাবে, কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করা যাবে না, কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশের ভূখণ্ড ছাড়া যাবে না। অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপকে যে আমেরিকার হাতে দিয়ে দিতে চাইছেন মোহাম্মদ ইউনূস নিজে টিকে থাকার জন্য, এবং রাখাইনের করিডোরটাকে জাতিপুঞ্জকে দেওয়ার যে পরিকল্পনার পেছনে রয়েছে তার মানসিকতা, যে আমেরিকাকে খুশি করার, সেটাকে পরিষ্কারভাবে না করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। এটাতে বেজায় বিপদে পড়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাংঘাতিকভাবে মনে ক্ষোভ সাংঘাতিকভাবে জমেছিল। চাকরি নেই, কর্মসংস্থান নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ওয়াকারুজ্জামান, এবং ডিসেম্বর ডেডলাইন ইলেকশনে যেটা বিএনপির দাবি ছিল এবং বহু মানুষের দাবি ছিল, সেইটাকে তিনি আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটাকে শেষ করে দিতে হবে। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনূস কী করলেন একটু ভালো করে খেয়াল করতেন। ইউনূস স্টেপ 1 যেটা করলেন সেটা হচ্ছে ওই তার ছাত্রদল, অনুগত ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি যারা করেছেন, তার প্রধান নাহিদ ইসলাম তিনি এলেন, মানে সপার্শ্বদ এলেন, এবং তারপর সেখানে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। বেরিয়ে গিয়েই বললেন মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন। এটা একদম পরিষ্কারভাবে প্রকাশ হয়ে গিয়ে গেছে। বাংলাদেশের সাংবাদিকরাও সেটা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলামকে দিয়ে এই পদত্যাগের বুলিটাকে বাইরে ছড়িয়ে দিয়েছেন, যে রিয়াকশনটা দেখার জন্য, যদি ইউনূস চলে যায় এখন তাহলে কী হবে, একটা ক্রাইসিস তৈরি হয়ে যাবে, তো মিলিটারি শাসন ক্ষমতায় চলে যাবে। অর্থাৎ প্রথম সেই কার্ডটা খেলেছিলেন। তারপর যখন দেখলেন যে বহু মানুষ বলছেন যে গেলে যান, কেন যা করেছেন বাংলাদেশকে আপনি শেষ করে দিয়ে চলে গেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এইটা যখন এই পরিস্থিতি গেল, তারপরেই শনিবার মানে বুধবার দিন ওয়াকারুজ্জামান রিভোল্ট করলেন। তারপরে নাহিদ ইসলাম এলেন, নাহিদ ইসলাম পরিষ্কারভাবে পদত্যাগের ব্যাপারটা বাজারে ছড়িয়ে দিলেন। দিয়েই তারপর শনিবার, বুধবার থেকে শনিবার, বৃহস্পতি, শুক্রবার, শনিবার দিন জাতীয় কার্যনির্বাহী সভাটা ডেকে দিলেন। অর্থাৎ তার গভর্নিং বডি যে উপদেষ্টা পরিষদের, তাদের সভাটা ডাকলেন, এবং তারপর উপদেষ্টা পর্ষদের বৈঠকটা ডাকলেন। এই দুটো পরপর শনিবারের ডেভেলপমেন্ট, এবং এই শনিবারের ডেভেলপমেন্টের পর পরবর্তীকালে বিএনপির সঙ্গে দেখা করলেন, আলাদা করে জামায়াত ইসলামীর সঙ্গে দেখা করলেন, এবং গতকাল 8টি রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দল যাদের সেভাবে কোনো প্রাসঙ্গিকতা নেই কিন্তু তাদের প্রাসঙ্গিকতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন মোহাম্মদ ইউনূস। তারা খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, জামিয়াত উলামা ইসলাম, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, যাদের প্র্যাকটিক্যালি ভোট ব্যাংক খুবই কম, 1%, 2% ভোট ব্যাংক, তাদের ডেকে আবার তাদেরও মাঠে নামানোর চেষ্টা করলেন। এদিকে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা বাংলাদেশে হয়েছে। এত টুকরো টুকরো ঘটনা ঘটছে যে সেই রিপোর্টগুলো সেইভাবে ভারতবর্ষে আসছে না, বা ভারতবর্ষে পৌঁছচ্ছে না, বা ভারতবর্ষে ইলেকট্রনিক্স মিডিয়া সেগুলো নিয়ে কথাও বলছে না। জামায়াত ইসলামী যে দলটি রয়েছে, সে দলটা একটা দ্বিমুখী ভূমিকা পালন করছে। একদিকে দেখছি যদি ওয়াকারুজ্জামান ক্ষমতায় চলে আসে,
তাই তারা পরিষ্কারভাবে তাদের যিনি মুখপাত্র, মানে এই জামায়াতে ইসলামী যিনি মুখপাত্র আমির শফিকুল ইসলাম, তিনি বলছেন সেনাকে কোনোভাবে যেন কেউ বিব্রত না করে, সেনার বিরুদ্ধে কেউ যেন কোনো বিবৃতি না দেয়, নেতিবাচক মন্তব্য থেকে সেনার ব্যাপারে দূরে থাকুন। অর্থাৎ ওয়াকারুজ্জামানকে খুশি করে রাখা হচ্ছে। যদি ওয়াকারুজ্জামান কোনো সময় মিলিটারি অভ্যুত্থান করেন, বাংলাদেশে ক্ষমতা নিয়ে নেন, তাহলে তিনি যেন জামায়াতে ইসলামের প্রতি একটু সদয় থাকেন। এটা যেমন একদিকে করছেন। দ্বিতীয়ত আরও একটা জিনিস, এই জামায়াতে ইসলামী দলটা, এরা সুযোগ সন্ধানী দল, এরা আবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরিকল্পনা করে মোহাম্মদ ইউনূসকে স্থায়ীভাবে রাষ্ট্রপতি করে দেওয়ার দাবিটা তুলছে। একই মুখে একদিকে মিলিটারিকে খুশি রাখা, আরেকদিকে পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূসকে খুশি রাখার জন্য 5 বছরের জন্য মোহাম্মদ ইউনূস যেন পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব নেন। জাতীয় নাগরিক কমিটির পরিকল্পনা এবং মোহাম্মদ ইউনূসেরও ইচ্ছে যে তারা ক্ষমতায় এসে মোহাম্মদ ইউনূসকে পাকিস্তানে যাতে প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত করে, কারণ তাদের তো সেইভাবে ফেস নেই। ফলত স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসকে আঁকড়ে তারা বেঁচে থাকতে চান। মানে মোহাম্মদ ইউনূসেরও ইচ্ছে, সেটা জাতীয় নাগরিক কমিটিরও পরিকল্পনা, যে তারা যদি কোনোভাবে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, জামায়াতের সাহায্য নিয়ে, এককভাবে তারা আসবেন না, তারা জানেন, তাহলে যেন মোহাম্মদ ইউনূসকে তারা প্রধানমন্ত্রী করেন। তাহলে মোহাম্মদ ইউনূস আরও 5 বছর এই বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে পারে। এটা দুজনের মধ্যে একটা বোঝাপড়া জায়গা। ওদিকে জামায়াত আরেক ধাপে এগিয়ে তাকে রাষ্ট্রপতির প্রস্তাব দিয়ে গতকাল গত পরশু দিন দুটো মিছিল ডেকে দিয়েছিল। জুলাই চেতনা নামে দুটো মিছিল ডেকে দিয়েছিল। সেই মিছিলের একটা মিছিলে কোনো লোক হয়নি, আরেকটা মিছিলে 50-60 জন লোক হয়েছে। এবং সেই মিছিল থেকে যে স্লোগানটা তোলা হয়েছে, দুটো স্লোগান, ভারত বিদ্বেষী স্লোগান একদিকে তোলা হয়েছে, আরেকদিকে তোলা হয়েছে যে মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য যেন রাষ্ট্রপতি হিসেবে নমিনেট করা যায়। কিন্তু এত কম লোক হয়েছে, বাংলাদেশে মিডিয়ায় তাদের তাচ্ছিল্য করছে, 50-60 জন লোক নিয়ে তারা মিছিল করেছেন। এটা আসলে মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গা থেকে তারা এটা করার চেষ্টা করছে। এটা তো গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্যাবাচক সংকট, যেখান থেকে পরিত্রাণের উপায়টা কী? কারণ প্র্যাকটিক্যালি 7বার যমুনা থেকে ফোন গেছে মোহাম্মদ ইউনূসের কাছে, এই ওয়াকারুজ্জামানের অফিসের কাছে, কিন্তু তারা রেসপন্ড করেনি। এদিকে বিএনপির তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা 2বার ফোন করেছিলাম, তারা রেসপন্ড করেনি। আর মিলিটারির তরফ থেকে বাংলাদেশে বলে দেওয়া হচ্ছে যে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না। কিন্তু সবাই জানেন বাংলাদেশে এই মুহূর্তে ওয়াকারুজ্জামান বা মিলিটারির সঙ্গে আন্ডারগ্রাউন্ড বিএনপির একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা আছে। কেউ বলেন শেখ হাসিনার সঙ্গে তার একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা তো জল্পনা কল্পনা, সেটা তো প্রকাশ্যে সেই নিয়ে কোনো আলোচনা চলে না। কিন্তু যেটা করছেন বাংলাদেশে এই মুহূর্তে ওয়াকারুজ্জামান, মানে যে কার্ডটা নিজে খেলেছেন বাংলাদেশের মিলিটারি, সেটা হচ্ছে বাংলাদেশ বিক্রি করছে মোহাম্মদ ইউনূস। এটা বেশ কিছু মিডিয়া কিন্তু এই নিয়ে প্রচুর প্রচার করছে যে মোহাম্মদ ইউনূস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে, যেটা শেখ হাসিনা দেননি। শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে দেননি, কিন্তু মোহাম্মদ ইউনূস দিয়ে দিচ্ছেন। রাখাইন করিডোর বলে একটা করিডোর, সেই করিডোরটাকে ব্যবহার করার জন্য বাংলাদেশ জাতিপুঞ্জকে দিচ্ছে, বকলমে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমান যারা কার্যনির্বাহী সরকার রয়েছে, তারা বাংলাদেশের প্রপার্টিটাকে বিদেশি শক্তির কাছে হস্তান্তর করছে। এই কনসেপ্টটা কিন্তু মোটামুটি বাংলাদেশের অধিকাংশ কনসিয়াস পলিটিক্যাল সিটিজেন যারা, তারা কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে যে মোহাম্মদ ইউনূস আলটিমেটলি ইজ অ্যাক্টিং অন বিহাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এইটা খেয়ে যাওয়াতে এবার মোহাম্মদ ইউনূস কী করবেন? কারণ এটা সাংঘাতিক একটা জায়গা। মানে এখানে মোহাম্মদ ইউনূসের এই গলিপথ দিয়ে বেরোনোটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। মোহাম্মদ ইউনূস যেটা করলেন সেটা আরও খুব ইন্টারেস্টিং করলেন, সেটা হচ্ছে শেষ কার্ডটা খেললেন। কি কার্ডটা খেলেন? আসসালামু আলাইকুম। খুবই স্পর্শকাতর একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে। কেন এই কথাটা বললাম? যে আপনারা যারা বিভিন্ন বক্তব্য শুনে থাকেন অনলাইন অফলাইন গণমাধ্যম এবং সর্বশেষ আমাদের উপদেষ্টা পরিষদের বিবৃতি, এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পষ্টত সরকারের একটা বার্তা থেকে প্রমাণিত হচ্ছে, আবার সেনাপ্রধানের বার্তা থেকেও সরকারের সাথে একটা ইস্যু আসলে আমরা ফিল করছি, যেটা সাংঘর্ষিক ইস্যু মনে হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে 5ই আগস্ট পরবর্তী সময় ভারতের রয়ের এজেন্ট, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ, বিএনপি, জেনারেল ওয়াকার, ভারত, তারা একটা টিম হিসেবে নানানভাবে তাদের সম্পর্কে ফেসবুকে, অফলাইনে, অনলাইনে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সেক্টর থেকে আসছে। বিশেষ করে পিনাকিদা, ইলিয়াস, তারপর হচ্ছে যে কনক সারওয়ার, তারা তাদের যে বক্তব্যগুলো দিচ্ছেন, এইটার একটা প্রভাব কিন্তু আসলে দেশের জনগণের মধ্যে এবং
সেনাবাহিনীর অভ্যন্তরে পড়ছে কিনা সেটা জানি না, বাট একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এই পদটা আসলে বাংলাদেশে ছিল না, তো এটা সম্প্রতি তৈরি করা হয়েছে, এবং যিনি এই পদটাতে আছেন তিনি সেনা প্রধানকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আসলে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করেন। আবার নির্বাচন ইস্যু থেকে মানবিক করিডোর ইস্যু, বিভিন্ন ইস্যুতে সেনা প্রধানের যে বক্তব্য সেটা সরকারের সাথে সাংঘর্ষিক, কারণ সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে না, এটা তো একদম পরিষ্কার। যেখানে বলা হচ্ছে যে জুনের একদিন পরে তিনি থাকবেন না, তার মানে নির্বাচনটা জুনের দিকে যাবে। বাট সেনাপ্রধান যখন বলছেন যে 26শে জানুয়ারি 2026 জানুয়ারি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাবে, পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, মানবিক করিডোর ইস্যুতে, যেটা সেনাবাহিনীর সাথে কিন্তু কানেক্টেড। আমি জানি না সেনাবাহিনীর আইন কানুন ভালো করে যে সেখানে আসলে এই ধরনের কথা বলার এখতিয়ার আছে কিনা, তবে এতটুকু জায়গা আবার আমি বুঝি, ধরেন যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেখানে কিন্তু লড়াই করবে আমাদের সেনারা। সো সেনা পরিবারের প্রধান হিসাবে তিনি তার জায়গা থেকে এই ধরনের কথা বলার হয়তো বা অধিকার থাকতেও পারে। রাজনৈতিকভাবে আসলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি জানি না, কারণ আমাদের রাজনৈতিক নেতারা তো যুদ্ধে চড়াবেন না, তারা যাবেন না, তারা দেশ ছেড়ে পালাবেন অথবা খুব ফুললি সিকিউরড হিসেবে তারা থাকবেন। সীমান্তে লড়াই করবে আমাদের সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজিবিকে লড়তে হবে। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তোবা মন্তব্য করতেও পারে, একটা পয়েন্ট অফ ভিউতে এরকমও মনে হচ্ছে। আবার নির্বাচন একটা জাতীয় দাবি। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী রাজনৈতিকভাবে যারা ক্ষমতার দিকে ধাবিত হতে যাচ্ছেন, বিএনপি, তাদের প্রধান থেকে শুরু করে দলটির একদম রুট লেভেলের যারা নেতাকর্মীরা আছে তারাও নির্বাচন দাবি করছেন। সো সেনাপ্রধানের এই দাবিগুলো কেউ কেউ বলছেন যেগুলো গণদাবি, বাট সরকারের পয়েন্ট অফ ভিউতে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যেটা বলা হয়েছে যে এখতিয়ার বহির্ভূত বিবৃতি প্রদান, এই কথাটা বেসিক্যালি ঘুরিয়ে পেঁচিয়ে হোক এটা আমাদের সেনাপ্রধানকেই বোঝানো হয়েছে। তো এখন এই যে একটা কনফ্লিক্ট আমরা দেখছি, আবার আমাদের সেনাপ্রধান বলছেন তিনি অভিভাবকবিহীন। এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা মিনিং আছে, একটা মিনিং আছে। তো এই জিনিসগুলো দেখে প্রধান জেনারেল ওয়াকার তিনি খুবই নরম মানুষ বা খুবই ভালো মনের মানুষ, তাকে নিয়ে কত কিছুই না চলছে, তাকে নিয়ে কত ষড়যন্ত্রই চলছে। যাই হোক, এখন আমাদের কাছে তিনি সবসময় ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু মাঝে মধ্যেই তার বক্তব্যগুলো অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। এখন ভালো লাগা খারাপ লাগা দুইজনের থাকবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নিয়ে কোনো পরিকল্পনা সাজাচ্ছেন কিনা, কোনো পরিকল্পনা করছে কিনা, যাই হোক, কিছু ভিডিও বা চিত্র আপনারা দেখেছেন এবং সেইখানে কিছু কথা শুনেছেন। তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যাই হোক দর্শক শ্রোতা, ভিডিও শেষ পর্যন্ত এসে একটা কথা বলতে